আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। টঙ্গীতে পুরো ইজতেমা ময়দান এখন ফাঁকা। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আর্ম পুলিশ এবং র্যাব ইজতেমা ময়দানের চারপাশে অবস্থান নিয়েছেন। কোনো মুসল্লিকে ইজতেমা ময়দানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিছু মুসল্লিদের লাঠি হাতে বিভিন্ন গেইটে পাহারা দিতে দেখা যাচ্ছে। পাহারা দেওয়া ব্যক্তিরা জানান, তারা মাওলানা জুবায়েরপন্থী মুসল্লি। ইজতেমা ময়দানে তাদের মালামাল রয়েছে, তাই কাকরাইল মসজিদে মুরব্বীদের সিদ্ধান্তেই ময়দানে বিভিন্ন গেটে অবস্থান নিয়েছেন তারা। বিশ্ব ইজতেমাকে ঘিরে সাতপন্থী এবং জুবায়েরপন্থী মুসল্লিদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইজতেমা ময়দানের ৩ কিলোমিটার মধ্যে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে। ১৯ ডিসেম্বর থেকে বিশ্ব ইজতেমা ময়দান এখন ঢাকা বিভাগীয় কমিশনের অধীনে রয়েছে। সুপ্রিম কোর্ট চত্বরে উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ, সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সুপ্রিম কোর্টের বিভিন্ন সংগঠনের নেতারা উপদেষ্টা হাসান আরিফের জানাজায় অংশ নেন। এরপর তার মরদেহ নেওয়া হয় সচিবালয়ে। সেখানে বেলা 12টায় তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামীকাল রোববার উপদেষ্টা হাসান আরিফের কানাডার প্রবাসী মেয়ে দেশে ফেরার পরে তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আইন অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, এরকম একজন প্রাজ্ঞ আইনজীবী পেতে হয়তো আমাদের অনেক সময় লাগবে। দেশের জন্য, জাতির জন্য, বিচার বিভাগের জন্য তার যে ঐতিহাসিক অবদান তিনি রেখে গেলেন, জাতি শ্রদ্ধার সাথে চিরদিন তা স্মরণ করবে। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি। যে ভঙ্গিতে তিনি আদালতকে তার গভীর পাণ্ডিত্যের কথা জানাতে পারতেন, আইনের জটিল প্রশ্নের যে সমাধানগুলো তিনি দিতে পারতেন, যেটা আমরা দেখেছি, এটা সকল আইনজীবীর জন্য অনুসরণীয় ছিল। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশের মতো সক্রিয় ছিলেন খাগড়াছড়ির ছাত্র জনতা। ছাত্রলীগ যুবলীগের হামলায় এই জেলায় আহত হন বহু শিক্ষার্থী। সে আন্দোলনে বিজয়ের পর 4.5 মাসের বেশি সময় পেরিয়ে গেল, আহতদের পাশে দাঁড়াননি কেউ। যদিও প্রশাসনের দাবি যাচাই বাছাই করে আহতদের তালিকা তৈরি হচ্ছে, এরপরে দেয়া হবে সহায়তা। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাওয়াতের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। বৈষম্য বিরোধী আন্দোলন সহ এক দফা দাবিতে পার্বত্য জেলা খাগড়াছড়ির পাহাড়ি ও বাঙালি ছাত্ররাও সক্রিয়ভাবে অংশ নেন। 4 আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে তৎকালীন ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগের কর্মীরা। হামলায় আহত হন কমপক্ষে 30 জন ছাত্র। এদের মধ্যে গুরুতর আহত হন 12 থেকে 13 জন শিক্ষার্থী। এদের অনেকেই মাথা, হাত, পায়ে জখম নিয়ে দিন কাটাচ্ছেন নিদারুণ কষ্টে। সন্ত্রাসী ছাত্রলীগের হামলায় আমার 6টা সেলাই পড়ে, তখন আবার আমার আঙ্গুল ভেঙে যায়। তো এরপর থেকে ওইভাবে কোনো সরকারি ভাবে বা প্রাতিষ্ঠানিক ভাবে ওইভাবে কোনো সহায়তা পাই নাই। যখন আমরা এক দফার পক্ষ নিয়ে আমরা মিছিলটা বের করে শাপলা চত্বর যাই, তখনই কিছুক্ষণের মধ্যেই যুবলীগের, ছাত্রলীগের যৌথভাবে যে আওয়ামী লীগের হামলা, আমাদের উপর হামলা হয়। গুরুতর আহত হয় 9 জন। তাদের এখনো কোনো প্রশাসনিক লেভেল থেকে বা আমাদের উপর মহল থেকে তেমন কোনো আর্থিক কোনো সুবিধা পায়নি। এদিকে ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আহতদের অনেকেই যথাযথ সরকারি সহায়তা পাননি। নেওয়া হয়নি উন্নত চিকিৎসার ব্যবস্থাও। যুবলীগ ছাত্রলীগের অতর্কিত হামলার মুখোমুখি হওয়ার পরে আমি আহত হয়েছি। চিটাং আমি 3 মাস ছিলাম, আমার 3টা অপারেশন হয়েছে। হওয়ার পরে পায়ে 2টা স্ক্রু আছে, বলছে 6 মাস লাগবে হাঁটতে। এই অবস্থা আমি আছি, স্ট্রেস নিয়ে হাঁটি। আমার ছেলে বাসায় বন্দি অবস্থা হাঁটতে পারে না। আমার ছেলে কি করবে? আমার ছেলে ভবিষ্যৎ কোথায়? সরকারি যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ও জেলার সিভিল সার্জন জানিয়েছেন, আন্দোলনে আহতদের নাম, ঠিকানা যাচাই বাছাই চলছে। সেটি শেষ হলেই আহতদের সরকারি সহায়তা দেওয়া হবে।
জেলা প্রশাসক মহোদয় সহ যাচাই বাছাই কমিটির মাধ্যমে যাদের নাম চূড়ান্ত হচ্ছে তাদের আমরা অন্তর্ভুক্তকরণ করছি। একই সাথে খাগড়াছড়িতে যারা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল, ছাত্র সমন্বয়ক, ছাত্র প্রতিনিধি, তাদের সাথে আমাদের কথা হয়। তাদের পক্ষ থেকে 2 জন প্রতিনিধি আমাদের যাচাই বাছাই কমিটিতে আছেন। খাগড়াছড়িতে আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে সরকার উদ্যোগ নেবেন, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। নতুন ভবনের উদ্বোধন হয়েছে, বছর পেরিয়ে গেছে, তারপরও সরকারের হস্তান্তর প্রক্রিয়া জটিলতা তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবন। রোগের চাপ বেড়ে যাওয়ায় পুরনো ভবনে জায়গা সংকুলান না হয়ে বারান্দায় থাকতে হচ্ছে রোগীদের। এদিকে নতুন ভবন সেবা উপযোগী নয় বলে অভিযোগ কর্তৃপক্ষের, আর গণপূর্ত বিভাগ বলছে নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করা হয়েছে। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রুজিনার রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। 2013 সালে মেহেরপুর জেনারেল হাসপাতালকে 100 থেকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়। এরপর 2019 সালে 72 কোটি 50 লাখ টাকা ব্যয়ে 6তলা ভবনের নির্মাণ কাজ শেষ হলেও এখনও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি নতুন ভবন। পুরাতন ভবনের স্থানের তুলনায় রোগীর চাপ কয়েক গুণ বেশি থাকায় হাসপাতালের মেঝে কিংবা বারান্দায় থাকতে বাধ্য হচ্ছেন রোগীরা। এই হাসপাতালে যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির অনুপাতে প্রায় 4 গুণ রোগী। কাল সকালে আমরা রোগী ভর্তি করেছি, বেড পাইনি, সানের উপর আসি। আমি কোনো সিট পাইনি, তাই আমি বাইরে আছি গেটের মুখে, তাতে দেখা যাচ্ছে আমার ঠান্ডা লেগে গেছে। রাখার কারণে এই যে সরকারি হাসপাতালের যে রোগীর যে ট্রিটমেন্টগুলো পাওয়ার কথা, যে ফ্যাসিলিটিসগুলো পাওয়ার কথা, এগুলো ঠিকঠাক মতো রোগী পাচ্ছে না। রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম দশা ডাক্তার ও নার্সদের। কোনো রেস্ট্রিকশন নাই বা স্ক্যানও এরকম কোনো ইউনিট চালু নাই, যার কারণে আমার একদম নিওনেট প্লাস শিশু সব একসাথে থাকে, যেখানে এখানে নিওনেটরা বেশি হার্মফুল। আমরা তত্ত্বাবধায়ক মহোদয়কে কিছু সুপারিশ করেছি যে এই বিষয়গুলো যুক্ত করে একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে তারপরে কার্যক্রমটা শুরু করলে ভালো হতো। বেডিং, তারপর বেড সাইড লকার না থাকে, তাহলে এই ভবন হস্তান্তর করে শুধু শুধু পড়ে থাকবে, পরে নষ্ট হয়ে যাবে। সুতরাং ফার্নিচারের টেন্ডার না হলে এই ভবন হস্তান্তর সম্ভব এই মুহূর্তে না। এদিকে গণপূর্ত বিভাগ বলছে নকশা অনুযায়ী কাজ করেছে তারা। আমাদের নকশা অনুযায়ী এবং ডিজাইন অনুযায়ী কাজ কমপ্লিট, এবং শিডিউলে বা টেন্ডারে যা ছিল আমরা সেই অনুপাতে কাজ শেষ করেছি। এখন যে উনি যে ত্রুটিগুলো বলছে সেগুলো যদি উনি আমাদের লিখিত দিলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করি, আমরা আলাদাভাবে ওটা ব্যবস্থা করি, আমরা সেই ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে সেই ব্যবস্থা করব। 2023 সালের 12 নভেম্বর হাসপাতালটির 6তলা নতুন ভবনের উদ্বোধন করা হয়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। খেজুরের রস ও গুড়ের জন্য বিখ্যাত ফরিদপুর, তবে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্য। দিনে দিনে খেজুরের গাছ কমে যাওয়া ও গাছিদের পেশা পরিবর্তনের কারণে হুমকির মুখে পড়েছিল গুড় তৈরির কাজ। পুরনো সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কাজ করছেন কয়েকজন যুবক। তাদের উদ্যোগে গত 2 বছর ধরে বেড়েছে খেজুর গুড় তৈরির কাজ। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ভোরের আগেই হাঁড়ি নিয়ে খেজুর রস সংগ্রহের জন্য বের হন গাছিরা। সেই রস দিয়ে শুরু হয় গুড় তৈরির কাজ। রস আর গুড়ের টানে আসেন ক্রেতারা। রসের ভাটিকে ঘিরে উৎসবের আমেজ। অনেকেই আসেন ছেলে মেয়ে নিয়ে তাজা খেজুরের রস খেতে। কৈশোরের স্বর্ণালী স্মৃতি ফিরে আসে মনের আঙিনায়। একটা বাসায় থাকতাম, তখন ওই বাসাটায় খেজুর গাছ ছিল, তখন কেউ চুরি করে নামাইতো আর ওইটা খাইতাম। আজকে মনে হইতেছে ওই স্বাদটা আবার ফিরে পেলাম। খুবই ভালো লাগছে, সবাই একত্রে রস খাচ্ছি, মুড়ি দিয়ে রস খাওয়া। এসব গুড় বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে, আর প্রতি লিটার রস বিক্রি হচ্ছে 100 টাকায়। তবে চাহিদা অনুযায়ী গুড় সরবরাহ করতে পারেন না গাছিরা। বাজার থেকে আমরা যে গুড়টা কিনি, এই গুড়টা আসলে অতটা মানসম্মত হয় না। সেই গুড়ের মধ্যে নানান রকমের ভেজাল থাকে, কেমিক্যাল থাকে। নিজের চোখের সামনে গুড় জ্বালানো হচ্ছে এবং এই গুড়টা খাঁটি এবং অথেন্টিক, এর জন্য এই গুড়টা নিতে আসছে। নগরায়নের প্রভাবে আশঙ্কাজনক হারে কমে আসছে গাছের সংখ্যা। ঋতুভিত্তিক কাজ হয়, গাছিরা খুঁজে নিচ্ছেন অন্য পেশা। তবে কয়েকজন উদ্যমী তরুণের উদ্যোগে
ফিরে আসতে শুরু করেছে জেলার খেজুরে গুড়ের ঐতিহ্য। ফিল করলাম যে আমার ফরিদপুরের যে খেজুরের গুড়ের ঐতিহ্য ছিল সেই গুড় এখন উৎপাদন ব্যাহত হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা আসলে হতে পারে না। খেজুরের রসের উৎপাদন বাড়াতে এগিয়ে এসেছে কৃষি বিভাগ, নানান উদ্যোগ নিচ্ছেন তারাও। গুড় উৎপাদন যে প্রক্রিয়ার সাথে এই বিষয়টিকে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যেন কৃষক এখান থেকে একটি ভালো মানের গুড় তারা নিজেরা উৎপাদন করতে পারে এবং আমাদের যে গুড়ের যে একটি গুণগত মান, এই গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য কৃষক পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে। জেলা কৃষি অফিসের হিসাব মতে ছোট বড় মিলিয়ে জেলায় 1.5 লাখ খেজুর গাছ রয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।